এই শুরু হলো আজকের দিন। সকাল কারো হয় সূর্য ওঠার আগে, কারো ঘুম বেলা গড়িয়ে ভাঙলেও দিন কিন্তু বসে থাকে না। সকালেই তাই আপনাদের সাথে নিয়ে শুরু করতে চাই একটি চমৎকার দিন। আমরা মনে করি প্রতিটি দিনই সবচেয়ে সেরা, তাই দিনটি আরো সুন্দর হয়ে উঠুক সবার জন্যে। শুভ সকাল, আমন্ত্রণ কেওয়াই স্টিল নিবেদিত সকাল 24-এ। আজ রবিবার 12 জ্যৈষ্ঠ 1431 বঙ্গাব্দ, 26 মে 2024 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাওয়াসুম। দর্শক, বঙ্গোপসাগরের নিম্নচাপ উপকূল অঞ্চল দিয়ে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। আমরা আয়োজনের শুরুতে একটু আবহাওয়া পরিস্থিতি নিয়ে জেনে আসব। বিভিন্ন জেলার আবহাওয়ার পূর্বাভাসগুলোর সাথে সাথে আমরা গেল 24 ঘন্টার তাপমাত্রার রেকর্ডটিও জেনে আসব। ঢাকায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা 38.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 29.9 ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ 39.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা 39.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বোচ্চ তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.7 ডিগ্রি সেলসিয়াস। সিলেটে গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 38.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ তাপমাত্রা 36.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.6 ডিগ্রি সেলসিয়াস। খুলনায় গেল 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.8 ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.4 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 28.3 ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে 24 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায় 41.7 ডিগ্রি সেলসিয়াস। আজ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা, ঝড়ো হাওয়া সহ বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে। দর্শক, শুরুতেই বলছিলাম উপকূলের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রিমাল। পটুয়াখালীর খেপুপাড়া দিয়ে দেশের সীমানা পার হবে আজ মধ্যরাতে। এর মধ্যে মোংলা ও পায়রা বন্দরে 7 এবং চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 6 নম্বর বিপদ সংকেত। উপকূলের 6 জেলায় নেওয়া হয়েছে বিশেষ প্রস্তুতি। দর্শক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত জানব। পটুয়াখালীর কুয়াকাটা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আশেকিন প্রিন্স। উপকূলের দিকে 10 থেকে 15 কিলোমিটার গতিতে ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসছে, তো সেখানকার কি পরিস্থিতি দেখছেন এবং স্থানীয়ভাবে কি কি প্রস্তুতি নেওয়া হয়েছে এসব নিয়ে আমাদের জানাবেন। আর সারিকা, ঘূর্ণিঝড় রিমালের যে প্রভাব তা এরই মধ্যে পড়েছে উপকূলীয় জেলা পটুয়াখালীতে রাত 12টার পর থেকেই মুষলধারে বৃষ্টি হয়েছে। এখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে, আকাশে মেঘ রয়েছে। ফলে যেহেতু ঘূর্ণিঝড় রিমাল ধেয়ে আসছে উপকূলের দিকে, ফলে সাগর উত্তাল অবস্থাতে রয়েছে। আপনাকে যদি একটি তথ্য জানাই, আবহাওয়া অফিসের পক্ষ থেকে যে বিশেষ বিজ্ঞপ্তি জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে এটি মধ্যরাতে চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 405 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 355 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 340 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 300 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো উত্তর দিকে অগ্রসর এবং ঘনীভূত হতে পারে। এবং আপনাকে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় কেন্দ্রের 54 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 62 কিলোমিটার, যা দমকা অথবা ঝোড়ো হাওয়া আকারে 88 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এবং ঘূর্ণিঝড় যে কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রের সাগর উত্তাল অবস্থাতে রয়েছে। ফলে পায়রা এবং মোংলা সমুদ্র বন্দরকে 7 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং একই সঙ্গে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 6 নম্বর বিপদ সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। যেহেতু ঘূর্ণিঝড় রেমাল দিয়ে আসছে উপকূলের দিকে, ফলে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলীয় জেলা সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, বরিশাল, ভোলা, পটুয়াখালী, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহে নিম্নাঞ্চল স্বাভাবিক
জোয়ারের চেয়ে 3 থেকে 5 ফুট অধিক উচ্চতায় জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে এবং একই সঙ্গে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে দমকা বা ঝোড়ো হাওয়া সহ ভারী এবং অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলে কাছাকাছি থাকতে বলা হয়েছে মাছ ধরা যেসব নৌকা বা ট্রলার রয়েছে। তো যেহেতু একটি জলোচ্ছ্বাসের আশঙ্কা রয়েছে, ফলে এই যে পটুয়াখালী এলাকাতে আমরা জানতে পেরেছি যে 22 কিলোমিটার বেড়িবাঁধ যেটি ক্ষতিগ্রস্ত অবস্থাতে রয়েছে। তো আমাদের সাথে এখন কথা রয়েছেন আমাদের পটুয়াখালীর প্রতিনিধি এম কে রানা। তার কাছে জানতে চাইবো যে আমার এখানে যে বেড়িবাঁধ রয়েছে, আপনি বলছিলেন যে 22 কিলোমিটার ক্ষতিগ্রস্ত অবস্থাতে রয়েছে, তো ওই বেড়িবাঁধ কেন্দ্র করে যারা বসবাস করছেন তাদের অবস্থা বা আতঙ্ক বিরাজ করছে কিনা তাদের মধ্যে? হ্যাঁ, আপনাকে জানিয়ে রাখি যে পটুয়াখালী একটা উপকূলীয় জেলা। এই জেলায় কিন্তু বেড়িবাঁধ প্রয়োজন সবসময়, কারণ ঝড় জলোচ্ছ্বাস লেগেই থাকে কোনো না কোনো সময়। বছরের 2-3টে ঝড় জলোচ্ছ্বাস আসেই, ফলে বেড়িবাঁধ সংলগ্ন যারা বাসিন্দা আছে, যারা বসবাস করে, তারা কিন্তু এই প্রতিকূলতার পরিবেশেই তারা বড় হচ্ছে। ফলে ছোটোখাটো ঝড় ঝঞ্ঝাট আসলে কিন্তু তারা কোনোভাবেই তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার কোনো সুযোগ থাকে না বা তারা যান না। এছাড়া কিন্তু পটুয়াখালী উপকূলীয় এলাকায় কিন্তু 22 কিলোমিটার বেড়িবাঁধ ভাঙা রয়েছে। সেই ভাঙা বেড়িবাঁধ দিয়ে হয়তো তারা আতঙ্কিত না থাকলেও কিন্তু তারা ভয় করছে যে কোনো সময় বড় ধরনের জলোচ্ছ্বাস যদি হয়ে যায় তাহলে তাদের ভিটে মাটি সব হারা হয়ে যাবে। ফলশ্রুতিতে তারা একরকম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন যদি ঝড় জলোচ্ছ্বাস যখন হচ্ছে। পরবর্তীতে কিন্তু বারবার তারা পানি উন্নয়ন বোর্ড, বিভিন্ন প্রশাসনের দরজায় তারা নক করেও কিন্তু কোনো সুরাহা পাচ্ছেন না। অবশ্যই পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে কিন্তু মাঝে মধ্যে বলা হয় যে আসলে তাদের বাজেট স্বল্পতার কারণে কিন্তু তারা সম্পূর্ণ করতে পারছে না। হয়তো এমার্জেন্সি যে সিচুয়েশন, সেই সিচুয়েশন মোকাবেলা করতে তারা যে জিও ব্যাগ স্থাপন করেন, এই জিও ব্যাগ স্থাপনের মধ্যেই তারা সীমাবদ্ধ থাকেন। এর বাইরে কখনো কিন্তু সেই অরক্ষিত বেড়িবাঁধ তারা সুরক্ষিত করার কোনো প্রচেষ্টা দেখা যাচ্ছে না। বেড়িবাঁধ সংলগ্ন যারা বাসিন্দা রয়েছে তারা কি ঝুঁকির মধ্যে রয়েছে? অবশ্যই ঝুঁকির মধ্যে, কারণ তারা যে কোনো সময় বেড়িবাঁধ ভেঙে যেখান থেকে বেড়িবাঁধ একটা ছিদ্র হয়ে যায় বা হোল হয়ে যায়, সেই বেড়িবাঁধ কিন্তু যে কোনো সময় ঝুঁকির মধ্যে থাকবে। যে কোনো সময় সেই বেড়িবাঁধ ভেঙে যদি পানি লোকালয়ে ঢুকে পড়ে তাহলে কৃষি জমি, গবাদি পশু এবং মানুষের ঘর বাড়ির, বসত বাড়ির অনেকাংশে ক্ষতির সম্মুখীন হবে তারা। আরেকটি বিষয় যে যেহেতু 7 নম্বর বিপদ সংকেত চলছে এই পায়রা সমুদ্র বন্দরকে কেন্দ্র করে, তো সেই ক্ষেত্রে যারা এই উপকূল এলাকায় বসবাস করছেন তারা আশ্রয় কেন্দ্রে গিয়েছেন কিনা, অথবা আশ্রয় কেন্দ্র কতটুকু প্রস্তুত আছে বলে আপনি খবর পেয়েছেন? হ্যাঁ, আশ্রয় কেন্দ্রগুলো তো এমনিতেই সবসময় প্রস্তুত থাকে। তারপরেও গতকাল কিন্তু জেলা প্রশাসনের তরফ থেকে তারা দুর্যোগ মোকাবেলায় সভা করেছে। সবাই কিন্তু সিদ্ধান্ত হয়েছে যে পটুয়াখালী জেলায় কিন্তু 703টি সাইক্লোন শেল্টার, 35টি মুজিব কেল্লা কিন্তু তাদের প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এই বাতাস এবং ঝড়ো বাতাস, মাঝে মধ্যে বৃষ্টির কারণে কিন্তু আসলে কোনো মানুষ কিন্তু এই দক্ষিণাঞ্চলের যে উপকূলীয় এলাকার মানুষ তারা কিন্তু সেই সাইক্লোন শেল্টারে যাবেন না, কারণ তাদের বাড়ি ঘরের গরু, ছাগল, বাছুর এবং এর বাইরেও কিন্তু তাদের যে বসত ঘরের যে মালামাল, সেই মালামাল রেখে তারা কখনো যান না। হয়তো একমাত্র তারা যদি কোনো উপায়ন্ত না থাকে তখনই একমাত্র সাইক্লোন সেন্টার যান। জি রানা, আপনাকে ধন্যবাদ। সারিকা, আপনি শুনলেন যে এখানে যারা উপকূলীয় এলাকায় যারা বেড়িবাঁধ সংলগ্ন বসবাস করছেন তারা এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্রে যাননি। যারা অন্যতম কারণ হলো তাদের যে গবাদি পশু রয়েছে, ঘরবাড়ি রয়েছে, যে অন্যান্য যে সম্পদ রয়েছে সেগুলো রেখে তারা এই আশ্রয় কেন্দ্রে এখনো যাননি। তবে প্রশাসনের পক্ষ থেকে এই ঘূর্ণিঝড় মোকাবেলায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সারিকা, ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালীর কুয়াকাটা থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আশিকিন প্রিন্স। এবার একটু আমরা বাগেরহাটের খোঁজ নিয়ে আসব। বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, বাগেরহাটের কি পরিস্থিতি? নিশ্চয়ই উপকূলবাসী আতঙ্কে রয়েছে, তো ঘূর্ণিঝড় মোকাবিলায় কোনো ধরনের প্রস্তুতি তারা নিচ্ছে কিনা এসব বিষয় নিয়ে আমাদের জানাবেন। সারিকা, আমি এখন দাঁড়িয়ে আছি মংলা সমুদ্র বন্দরের পাশে, অর্থাৎ পশুর নদীর তীরে। আবার পিছনে পশুর নদী রয়েছে, তার উপর রয়েছে সুন্দরবন। তো আর যে বসতি যেখানে রয়েছে, তো আমি যদি একটু দেখাই যে এটা মংলার চিলা ইউনিয়নের দক্ষিণ কাইনবানি এলাকায়। সেখানে কিন্তু এই যে একটা রিং বেড়িবাঁধ রয়েছে, তো এই রিং বেড়িবাঁধ এবং এখানে আসার কিন্তু কোনো পথ নাই। তো একদম দুর্গম এলাকা, যেখানে প্রশাসনের কেউ সে সতর্কতামূলক কোনো
কর্মসূচি বা মাইকিং সেটা আসলে দেখা যায় না। এরপরে এখানে যারা রয়েছে সবসময় ঝুঁকিতে থাকে। আমরা এর আগে অনেকবার আমরা জানিয়েছি যে এলাকাবাসীর একটি দাবি, একটি বেড়িবাঁধ তারা চায়। এখানে 2-3 বছর পর পর বা প্রতি বছর কখনো কখনো 1 বছর পরও বেড়িবাঁধ ভেঙে যায়। তখন কিন্তু এইখানে ইউনিয়ন পরিষদের মাধ্যমে, এলাকাবাসীর মাধ্যমে কিন্তু ছোট ছোট রিং বেড়িবাঁধ করা যায় 10, 15, 16 ফিটের, কিন্তু সেটা কিন্তু আবার ভেঙে যায়। যেহেতু এটা পশুর নদীর তীরে সবসময় পানির উচ্চতা এখানে লেগেই থাকে, সেহেতু কিন্তু এটা এই চাপ সৃষ্টি হয়, যার কারণে এটা কিন্তু বারবার ভেঙে যায়। তো সেক্ষেত্রে এখানে এলাকাবাসী খুব আক্ষেপ করে বলেছে যে এখানে কিন্তু অনেকবারই মন্ত্রীরা এখানে দায়িত্ব পালন করেন, সংসদ সদস্যরা এখানে থাকেন, কিন্তু আসলে এই ধরনের উদ্যোগ কিন্তু নেওয়া হয়নি। তো তারা বলে যে আমাদের আসলে বোধগম্য নয় যে এই যে মানুষের জীবন জীবিকার জন্য, বেঁচে থাকার জন্য যারা সুন্দরবন নির্ভরশীল এই এলাকার যেসব মানুষ, তারা এই নদীতে মাছ ধরে যারা বেঁচে থাকে, তাদের অনেকের ঘরবাড়ি নাই, এই পাশেই কিন্তু তাদের জায়গা জমি নাই, এই পাশেই কিন্তু তারা ঘরবাড়ি অন্যের জায়গায় বাড়ি তৈরি করে কিন্তু থাকে। তাদের জীবিকা কিন্তু এই সুন্দরবন এবং এই নদীর উপরেই। কিন্তু তাদের বেঁচে থাকার জন্য, তাদের এত আকুতি সত্ত্বেও কিন্তু কেউ আসলে এই ভেটিবাট্টা করার জন্য কিন্তু কেউ এগিয়ে আসেনি। যদি এখানে পানির উচ্চতা কিন্তু যদি এই আস্তে আস্তে যদি বেড়ে যায়, যদি এই রেমাল যদি আঘাত হানে, তাহলে কিন্তু এখানে পানির উচ্চতা বেড়ে গেলে কিন্তু এটা ভেঙে কিন্তু গ্রাম প্লাবিত হবে, বেশ কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হবে, ঘরবাড়িতে পানিতে তলিয়ে যাবে তারা। তো সেক্ষেত্রে তাদের তবে যেটা দেখা গেছে যে এখনো পর্যন্ত কেউ কিন্তু মানে স্বাভাবিকভাবে জীবনযাপন করছে, কেউ ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র যাওয়ার চিন্তাই করছে না। এখনো পর্যন্ত কেউ কেউ নদীতে মাছ ধরছে, সামনে যেটা আছে আমরা দেখেছি এখানে এসে, এখনো পর্যন্ত নদীতে ট্রলার চলছে বা স্বাভাবিক জীবনযাপন আছে। তাদের ভিতরে সেই ভীত সন্ত্রস্ততা কিন্তু এখনো তৈরি হয়নি। এক্ষেত্রে উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন যেসব সাইক্লোন শেল্টারগুলো প্রস্তুত রাখা প্রয়োজন, সেগুলো কিন্তু আমরা যতদূর শুনেছি তারা কিন্তু জানিয়েছেন যে এগুলো কিন্তু প্রস্তুত রাখা হয়েছে। কিন্তু এলাকার জনসাধারণ কিন্তু রাতভর যে দমকা হাওয়া বয়েছে, ঝড়ো হাওয়া বয়েছে, কখনো কখনো গুড়ি বৃষ্টি হয়েছে, সকালে গুড়ি গুড়ি বৃষ্টি হয়েছে, কিন্তু আসলে তারা কিন্তু কেউ কোনো সাইক্লোন শেল্টারে যায় না। আবার অনেকের যেসব ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র আছে, কারো গবাদি পশু আছে, সেগুলো রেখে কিন্তু অনেকে যেতে অনীহা প্রকাশ করে যে এগুলো যদি খোয়া যায় তাহলে দায়ভার কে নেবে। কখনো কখনো এমনটিও ঘটে যায় যে কোনো প্রয়োজনীয় জিনিসপত্র রেখে তারা ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে গিয়েছে, তো সেক্ষেত্রে ফিরে এসে কিন্তু সেগুলো পায়নি, এই জন্য তারা অনেকেই যেতে চায় না। তবে এই এলাকার দাবি, সাধারণ মানুষের দাবি যে এইখানে খুব দ্রুত একদম চিলা ইউনিয়নের পাশে যে পশু নদীর তীরে যে এইখানে যে রিং বেড়িবাঁধ, এবং এখানে একটি তারা টেকসই বেড়িবাঁধ চায়, এটা এই এলাকার মানুষের প্রাণের দাবি। এই ছিল পশু নদীর তীর থেকে সর্বশেষ। আরিফুল ইসলাম, ধন্যবাদ আপনাকে। এবারে খুলনা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে সহকর্মী মামুন রেজা। মামুন, খুলনার কি পরিস্থিতি? দেখা যাচ্ছে যে বৃষ্টি হয়েছে, তো সেখানকার সার্বিক পরিস্থিতি নিয়ে আমাদের একটু জানাবেন। সারিকা, খুলনার কয়রা উপজেলায় সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, সেই সঙ্গে মাঝে মাঝে দমকা বাতাস বইছে। তবে নদীতে এখন ভাটা, সে কারণে নদীর পানির উচ্চতা কম রয়েছে। আর স্থানীয় লোকজনের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন যে তারা এখনো পর্যন্ত কেউ আশ্রয় কেন্দ্রে যাননি। আশ্রয় কেন্দ্রে না যাওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে তাদের যে মালামাল রয়েছে কিংবা ঘরবাড়ি রয়েছে, এগুলো রেখে তারা যেতে আসলে আগ্রহী হন না। আর কয়রা উপজেলা সহ খুলনার উপকূলীয় উপজেলাগুলোতে প্রায় 22 কিলোমিটারের মতো বেড়িবাঁধ জরাজীর্ণ এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ নিয়েই মূলত উপকূলীয় লোকজনের উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে। তারা বলছেন যে প্রতি বছর ঘূর্ণিঝড়ে যে ক্ষয়ক্ষতি কিছুটা হয়, তার চেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয় বেড়িবাঁধ ভেঙে যখন লোকালয়ে পানি প্রবেশ করে তখন। আর খুলনার জেলা প্রশাসন জানিয়েছে যে 604টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে, সেগুলোতে 3,15,180 জন মানুষ তারা আশ্রয় নিতে পারবে। এছাড়া 3টি মুজিব কিল্লা প্রস্তুত রাখা হয়েছে, সেগুলোতে 430 জন মানুষ আশ্রয় নিতে পারবে। সেই সঙ্গে প্রায় 550 মতো গবাদি পশু এগুলোতে রাখা যাবে। আর গতকাল রাতে 7 নম্বর বিপদ সংকেত জারি করার পর যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা হ্যান্ড মাইক এবং বড় মাইক নিয়ে এলাকাগুলোতে মাইকিং করেছেন, লোকজনকে সতর্ক করেছেন। প্রায় 5,280 জন স্বেচ্ছাসেবক তারা রাত থেকেই লোকজনকে সতর্ক করার কাজ করছেন। এছাড়া যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা রয়েছেন তারাও তাদের শুকনো খাবার, ঢেউটিন, টাকা এগুলো প্রস্তুত রেখেছেন যদি ঘূর্ণিঝড় আঘাত হানে, সেক্ষেত্রে যাতে ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে পারে। আর
সুন্দরবনের হলদে বুনিয়া এবং মান্দারবাড়িয়া এলাকায় সেখানে বন বিভাগের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পগুলো ঘূর্ণিঝড় হলে ক্ষতিগ্রস্ত হতে পারে কিংবা প্রাণহানির আশঙ্কা রয়েছে। সে কারণে ওই দুইটি ক্যাম্পে যারা কর্মরত রয়েছেন তাদেরকে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত সময়ের মধ্যে পার্শ্ববর্তী অন্য ক্যাম্পে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য নির্দেশনা কিংবা পরামর্শ দিয়েছেন। সব মিলিয়ে উৎকণ্ঠার মধ্যে দিয়েই উপকূলীয় এলাকার মানুষ সময় পার করছেন। তাদের আশঙ্কা, যদি বাতাসে যেহেতু গতিবেগ সর্বোচ্চ 120 বা 30 কিলোমিটার পর্যন্ত হতে পারে, সেক্ষেত্রে হয়তো বড় খুব বেশি ক্ষয়ক্ষতি নাও হতে পারে, কিন্তু তাদের সবচেয়ে যেটি আশঙ্কা যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ যদি ভেঙে যায় তাহলে লোকালয়ে পানি ঢুকলে তাদের ঘর বাড়ি ফসলি জমি ক্ষতিগ্রস্ত হবে, সেই সঙ্গে প্রাণহানি কিংবা অন্যান্য যে ক্ষয়ক্ষতি সেটিরও আশঙ্কা রয়েছে। আর লোকজন বলছেন যে যদি সন্ধ্যার দিকে পরিস্থিতি আরো খারাপ হয় তখন তারা আশ্রয় কেন্দ্রে যাওয়ার ব্যাপারে চিন্তা ভাবনা করবেন। এখন পর্যন্ত তারা যে যার বাড়িতে রয়েছেন এবং নিজ নিজ কাজ করছেন। মামুন রেজা, আপনাকে ধন্যবাদ। দর্শক, ঘূর্ণিঝড় রিমাল নিয়ে আমরা জানছিলাম ঘূর্ণিঝড়টি এভাবেই তেড়ে আসছে যেন আজ দুপুরের পর থেকেই বরিশাল এবং খুলনা বিভাগের উপর দিয়ে অতিক্রম করবে, এমনটি ধারণা করছেন আবহাওয়াবিদরা। দর্শক, রিমালের আরও খবর আমরা জানবো, অন্যান্য উপকূল অঞ্চলগুলোর সাথেও আমরা যুক্ত হব, কিন্তু এবারে কিউআই স্টিল নিবেদিত সকাল 24-এর সময় হলো ছোট্ট একটা বিরতির। ফিরছি আরও আয়োজন নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। পর আবারও আমন্ত্রণ কিউআই স্টিল নিবেদিত সকাল 24-এ। দর্শক, বিরতির আগে আমরা যেমনটি বলছিলাম, আমরা অন্যান্য উপকূলীয় অঞ্চলগুলোর অবস্থা নিয়েও জানবো। আমরা এবারে চলে যাব একটু ভোলাতে। ভোলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আদিল হোসেন তপু। ভোলার কি পরিস্থিতি আমাদের জানাবেন? সারিকা, উপকূলীয় জেলা ভোলায় কিন্তু উৎকণ্ঠা এবং আতঙ্কের মধ্যে আছে এই অঞ্চলের মানুষ। রাতভর যেই গুড়ি গুড়ি বৃষ্টি এবং বাতাসের মধ্যে থাকলো সেটি কিন্তু এখনো চলমান রয়েছে। সকাল থেকে আমরা যেটি দেখেছি, আমরা মেঘনার পাড়ে আসছি, নদীর যেই ঢেউ সেটি কিন্তু কিছুটা বেড়েছে এবং সেখানে কিন্তু এখন নদীর ঢেউ রয়েছে এবং নদী কিছুটা উত্তাল। সেই কারণে কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার কারণে যেসব নিম্ন অঞ্চলগুলো রয়েছে, ঢালচর পাতিলা থেকে শুরু করে সেসব নিম্ন অঞ্চল কিছুটা প্লাবিত হয়েছে। যে স্বাভাবিক জোয়ারের থেকে কিছুটা জোয়ার বেশি থাকার কারণে কিন্তু তারা সেখানে প্লাবিত হচ্ছে। এবং আমরা যদি এই মতো দেখাই যে চট্টগ্রামগামী যেসব লাইটার জাহাজগুলো রয়েছে, চট্টগ্রামগামী কিংবা ঢাকাগামী, সেই লাইটার জাহাজগুলো কিন্তু এখন মেঘনা নদীতে নোঙর করে রাখা হয়েছে। যেহেতু নদী উত্তাল, সেই ক্ষেত্রে তারা কিন্তু এখানে নিরাপদ আশ্রয় নিয়েছে। গতকাল এই ঘূর্ণিঝড় রিমেল মোকাবেলা করার জন্য প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা করা হয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যদের নিয়ে। সেখানে তারা জানিয়েছেন যে এই দুর্যোগ মোকাবেলা তারা 3 স্তরের বিশিষ্ট আসলে ব্যবস্থা গ্রহণ করেছে, দুর্যোগের আগে, দুর্যোগকালীন এবং দুর্যোগের পরে। দুর্যোগের আগে যেটি হয়েছে যে প্রায় 869টি আশ্রয় কেন্দ্র তারা প্রস্তুত রেখেছেন এবং প্রায় 14,000-এর মতো ভলেন্টিয়ার যারা কিনা এই দুর্যোগের কালীন সময় যাদের মানুষদেরকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য কাজ করবেন, সিবিবি রেড ক্রিসেন্টে তারা কিন্তু কাজ করছেন। অন্যদিকে দুর্যোগ এবং এই সময়টিতে যারা আশ্রয় কেন্দ্রে আশ্রয় নেবেন তাদের জন্য খাবারের জন্য শুকনো খাবার এবং পাশাপাশি কিন্তু প্রায় চাল রাখা হয়েছে প্রায় 3,000 মেট্রিক টনের মতো। এবং এছাড়াও এই সময়টিতে যদি দুর্যোগকালীন সময় কোনো ধরনের যদি মেডিকেল সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে 98টির মতো মেডিকেল টিম রাখা হয়েছে। তো সব মিলে প্রস্তুতিটা কিন্তু রাখা হয়েছে সব মিলে, কিন্তু এখন পর্যন্ত কোনো আশ্রয় কেন্দ্রে কিন্তু মানুষ আশ্রয় নেয়নি। 7 নম্বর সিগন্যাল দেখা গেল, কিন্তু উপকূলীয় জেলা ভোলার ক্ষেত্রে একটু ভিন্ন। এখন পর্যন্ত মানুষজনের যেই বৃষ্টিপাত কিংবা দমকা যে বাতাস বা হাওয়া সেরকম কোনো প্রভাব না থাকায় মানুষজন এখন পর্যন্ত তাদের নিজ বাড়িতে আছেন বলে আমরা দেখেছি। এবং এছাড়াও ভোলার সাথে কিন্তু যোগাযোগের একটা বড় সমস্যা হচ্ছে যে ভোলা এই ধরনের সিগন্যাল পেলে কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক সেই অবস্থাটাই কিন্তু এখন রয়েছে। ভোলার সাথে লক্ষ্মীপুরের যে লঞ্চ চলাচল এবং ফেরি চলাচল সেটি গতকাল সন্ধ্যা থেকে কিন্তু বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি আমরা যদি বলি যে সকল মাছ ধরার নিরাপদ ট্রলারগুলোকে নিরাপদ রাখা হয়েছে। বিগত সময়ের দুর্যোগগুলো আমরা দেখেছি এই সময়টিতে তারা মাছ ধরতে যেয়ে অনেক জেলে নিখোঁজ হওয়ার মতো ঘটনা ঘটেছে, প্রাণহানির ঘটনা ঘটেছে। তো সেই ক্ষেত্রে এবার কিন্তু প্রশাসনের পক্ষে তারা বলেছেন জিরো টলারেন্স, যে কোনো মতেই যেন কোনো জেলে ট্রলার কিংবা সাগরগামী ট্রলার
চলার জন্য এই মুহূর্তে তারা সাগরে না যায় বা নদীতে মাছ ধরতে না যায়। তো মোটামুটি এইখান থেকে কিন্তু বলা হচ্ছে এবং প্রশাসনের পক্ষ থেকে তারা প্রস্তুতির কোনো ঘাটতি রাখে না, তবে এখন প্রস্তুতি রাখা হয়েছে এবং পাশাপাশি সেই প্রস্তুতির ক্ষেত্রে কিন্তু আমরা সেটা দেখতে পাচ্ছি। কিন্তু এখানকার মানুষের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিচ্ছিন্ন যেসব চরগুলো রয়েছে সেখানে প্রায় 30 থেকে 40টি চর, সেখানে প্রায় 3 থেকে 4 লক্ষ মানুষ বসবাস করে। যদি পানিটি যদি বাড়ে তাহলে সেই ধরনের এই চরগুলো কিন্তু প্লাবিত হবে। 6 থেকে 8 ফুট যদি পানি বাড়ে সেসব চরগুলোতে কিন্তু বেড়িবাঁধ নেই, তো বেড়িবাঁধ না থাকার কারণে কিন্তু সেখানকার মানুষ পানিবন্দী হওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেই ক্ষেত্রে তাদের জন্য কিন্তু একটা ঝুঁকি থেকে যায়। তো সেখানে অবশ্য আশ্রয় কেন্দ্রের কথা বলা হয়েছে, মজিবগুলো 14টি মজিবগুলো রাখা হয়েছে, কিন্তু মজিবগুলো আসলে ওই একটাই বিষয়, যখন আবহাওয়ার আসলে পরিবর্তন না হয় তখন কিন্তু মানুষজন যেতে চায় না, সেই ক্ষেত্রে এখন পর্যন্ত রয়েছে। এবং আমরা যেটি জানি যে এখানকার ভোলার যে চরগুলো রয়েছে সেখানে কিন্তু পশুপালন হয়, প্রায় মহিষ থেকে শুরু করে গরু, সেই সব তারাও কিন্তু একরকম ঝুঁকির উপর রয়েছে। পর্যাপ্ত যে পশুর জন্য যেই ধরনের কেল্লা দরকার সেটিও কিন্তু পর্যাপ্ত নয় বলে আমাদেরকে প্রাণী সম্পদ পক্ষ থেকে জানিয়েছেন। তারা বলছেন ইতিমধ্যে প্রায় লক্ষাধিকের মতো যেসব পশু রয়েছেন তাদেরকে এইসব মজিবগুলায় রাখতে পারবেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই যে প্রস্তুতি সভা করা হয়েছে এবং তারা কিন্তু 8টি কন্ট্রোল রুমও রাখা হয়েছে। 8টি কন্ট্রোল রুম রাখা হয়েছে এবং সেই 8টি কন্ট্রোল রুম থেকে পুরো জেলার যেই রিমেলের যেই বিষয়টি সেটি কিন্তু মনিটরিং করছে। তো সব মিলিয়ে ভোলার কথা যদি বলতে হয় যে এখন পর্যন্ত 7 নম্বর সিগন্যাল দেখা গেল, সেই রকম আবহাওয়ার পরিবর্তন না হলে ভোলার মানুষ এখন পর্যন্ত কিছুটা মানে উৎকণ্ঠ নিয়েই কিন্তু আছেন, এই বিষয়টিকে দেখছেন। যদি আবহাওয়া খারাপ হয় তখন হয়তো বা মানুষজন আশ্রয় কেন্দ্রে যাবেন বলে আমাদেরকে জানিয়েছেন। সারিকা, এই ছিল ভোলা থেকে। তপু, আপনাকে ধন্যবাদ। আমরাও আপনার সাথে সাথে চাইবো কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে। আমরা দেখছিলাম নদীর পানি ভীষণ উত্তাল রয়েছে। এবার একটু আমরা সাতক্ষীরার খবর নিয়ে আসবো। আমিনা বিলকিস ময়না, সাতক্ষীরার সার্বিক পরিস্থিতি নিয়ে একটু আমাদের জানাবেন। সারিকা, আপনাকে ধন্যবাদ। আমি দাঁড়িয়ে আছি কাকশিয়ালী নদীর তীরে। আমি একটু সরে যেয়ে দেখাচ্ছি। এই কাকশিয়ালী নদীর পানি কিন্তু স্বাভাবিকের তুলনায় একটু বেড়েছে। আর উপকূলীয় উপজেলা শ্যামনগর এবং আশাশুনি, এই দুই উপজেলাতে বৃষ্টি হচ্ছে এবং দমকা হাওয়া বয়ে যাচ্ছে। আমি একটু জানিয়ে রাখি যে আবহাওয়া সাতক্ষীরা প্রথম শ্রেণীর যে আবহাওয়া পর্যবেক্ষণাগার, তার ইনচার্জ জুলফিকার আলী রিপন আমাদেরকে জানিয়েছেন যে 340 কিলোমিটার দূরে এখনো ঝড়টি অবস্থান করছে এবং এই যে 7 নম্বর বিপদ সংকেত এখনো চলছে। উপকূলীয় অঞ্চলের যে সমস্যাটি সেটি হচ্ছে তাদের বেড়িবাঁধ। এই বেড়িবাঁধ এখনো জরাজীর্ণ, সেই 60-এর দশকের বেড়িবাঁধ এখনো জরাজীর্ণ এবং বিপন্ন অবস্থায় আছে। এই যে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধগুলো আছে, এই বেড়িবাঁধগুলো যদি ঝড় এবং জলোচ্ছ্বাস প্রবল আকারে হয় সেক্ষেত্রে বেড়িবাঁধগুলো ভেঙে যাবে এবং ভেঙে গেলে সেক্ষেত্রে কিন্তু গ্রাম প্লাবিত হবে। একটা নদীর ধারে যে বসত ভিটাগুলো আছে সেই বসত বাড়িগুলো 7-8 বার করে পিছিয়েছে, কারণ বেড়িবাঁধ ভেঙে সেই জায়গাগুলো নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে। সে কারণে কিন্তু 7-8 বার করে তারা পিছিয়েছে। এই যে বারবার দুর্যোগ আসে আর ভেঙে যায়, সেই জন্য উপকূলীয় অঞ্চলের মানুষেরা তারা বলে যে আমাদের ত্রাণ দরকার নেই, আমাদের দরকার বেড়িবাঁধ স্থায়ী হোক এবং আমাদের যেন এখান থেকে চলে যেতে না হয়। তো সেই কারণে এই বেড়িবাঁধগুলো স্থায়ী হওয়ার জন্য তারা দাবি জানিয়ে আসছে অনেক দিন থেকে। এখানে একটু প্রসঙ্গত বলে রাখা দরকার যে আম ক্যালেন্ডার অনুযায়ী আম ভাঙা হয়েছে বা পাড়া হয়েছে 9 মে তারিখ থেকে। 9 তারিখ থেকে পাড়া হচ্ছে, এ পর্যন্ত এখনো বাকি আছে ন্যাংরা এবং আম্রপালি। এখন কিন্তু চলছে সাতক্ষীরার যে সুস্বাদু ব্র্যান্ডের আম হিমসাগর, সেই আম পাড়া চলছে। মানুষ এখন যে ন্যাংরা আম পাড়ার সময় আসেনি, তারপরও কিন্তু কোনো উপায়ন্ত না দেখে এই আম পেড়ে নিচ্ছে, কারণ তারা শঙ্কায় আছে যে এই আমগুলো যদি না পাড়া হয় তাহলে ঝড়ে পড়ে গেলে তারা ক্ষতিগ্রস্ত হবে। কারণ সাতক্ষীরায় এবার কিন্তু আমের ফলন খুবই কম,
সেজন্য তারা ভয়ে আমগুলো পেড়ে নিচ্ছে এবং এই যে ঝড় আসছে এতে তারা সমস্ত সাতক্ষীরার মানুষ, শুধু উপকূলের নয়, সমস্ত সাতক্ষীরার মানুষ কিন্তু আতঙ্কিত এবং ভীতু সন্ত্রস্ত। এই ছিল রেমেলের সর্বশেষ পরিস্থিতি। সারিকা। আমিনা বিলকিস ময়না, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, শুক্রবার বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় রিমাল যেন ধেয়ে আসছে এবং ধারণা করা হচ্ছে আজ দুপুরের পর থেকে উপকূলীয় অঞ্চলগুলোতে আঘাত হানা শুরু করবে। আপনারা এই সময়টাতে সাবধানে থাকুন, নিরাপদ স্থানে থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করেই শেষ করছি আজকের কেওয়াইস্টিল নিবেদিত সকাল 24 আয়োজন। সবাইকে আরও একবার শুভ সকাল।